15 ডিসেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গলে যে সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট হলো সেই পরীক্ষার ভূগোলের প্রশ্নগুলি আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরছি সম্ভাব্য উত্তর সহ। এবং সবাইকে বলে রাখি, প্রশ্নপত্র দেখার পর সহজেই অন্তত এটা উপলব্ধি করতে পারবে যে ভূগোলকে পড়ার ধ্যান ধারণা বদলাতে হবে, অনেক বেশি ইন্টেন্সিভভাবে পড়তে হবে ভূগোলকে, এবং পড়ার প্রসার জ্ঞানের পরিধি অনেক গুণ বাড়াতে হবে, কারণ প্রশ্ন আসছে কিন্তু বেশ খানিকটা স্ট্যান্ডার্ড। এবং মনে রাখতে হবে, আগামীতে যে পরীক্ষাই হোক না কেন আমাদের রাজ্যে, সেটা পিএসসি হোক বা স্কুল সার্ভিস হোক, সেখানে প্রশ্নের ধরনও কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে আমাদের দেখা 2016 সালের এসএলএসটির প্রশ্ন অপেক্ষা। যাই হোক, আমরা আজকে এই ভিডিওতে 100টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর তুলে ধরার চেষ্টা করছি। যদি কারোর মনে হয় এই প্রশ্নের উত্তর এটা না হয়ে অন্যটা হবে, তাহলে সে তার মতো করে স্ট্রং রেফারেন্স দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে। সেক্ষেত্রে যারা অন্যান্য ভিউয়ার্স থাকবেন তাদের ক্ষেত্রে বিষয়টা সহযোগী হবে। বিবৃতি এবং কারণ দেখানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজনের প্রধান বৈশিষ্ট্য হলো এদের মধ্যে মহিলাদের অত্যাধিক্যতা। কারণ বলছে, মহিলাদের পরিব্রাজন মূলত পিতৃতান্ত্রিক এবং স্থানীয় বিবাহ ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়। যেহেতু গ্রাম থেকে গ্রাম বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, তাই জন্য এটাই হবে সঠিক উত্তর। কারণ আমরা জানি যে গ্রামে মূলত মহিলাদের এই বিবাহ সংক্রান্ত কারণে কিন্তু পরিব্রাজনের হার সবচেয়ে বেশি, সেটা পুরুষ অপেক্ষা। তাই জন্য এটাকে সঠিক উত্তর হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ এ হলো সঠিক, অর্থাৎ দুটোই সঠিক এবং পরস্পরের সঠিক বিশ্লেষণ। পরের প্রশ্ন 2, নিচের কোন নদীটি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? আমরা অনেকেই এটাকে সিন্ধু ভাবতে পারি, কিন্তু তা নয়। মনে রাখতে হবে ট্রান্স বাউন্ডারি রিভার, অর্থাৎ যেটি কিন্তু যার একদিক ভারত এবং অপর দিক পাকিস্তান, আর সেটা কিন্তু এই রাভি নদী, দ্য রাভি। ইংরেজি বাংলা অনেক সময় গুলিয়ে যেতে পারে অনেকের। রাভি, যার বাংলায় যাকে বলা হয় ইরাবতী নদী। তো এটাই হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন 3, এখানেও বিবৃতি এবং কারণ দেখানো হয়েছে। প্রথমে বলা হয়েছে, একটি পাহাড়ের ঢালে গাছ এবং নানাবিধ স্তম্ভকে প্রায়শই ঢালের দিকে হেলে থাকতে দেখা যায়। আমরা বিষয়টাকে যাকে বলা হয় সয়েল ক্রিপিং করা, বিসর্পণজনিত কারণে যেটা হয়ে থাকে, তো সেটা ধীরে ধীরে হলে এইরকম গাছ এবং যত স্তম্ভ থাকে সেগুলো আস্তে আস্তে হেলতে শুরু করে। কারণে বলছে, পাহাড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জলস্তরের প্রবাহ সাধারণত ঢাল বরাবর হয়। দুটোই সঠিক কথা, কিন্তু পরস্পরের সঠিক বিশ্লেষণ নয়। তাই জন্য উত্তরটা বি। এ এবং আর দুটোই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। ওকে, পরের প্রশ্ন 4 বলছে, ঢালের তালিকা দেওয়া হয়েছে এবং তার প্রকৃতিগত বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমে বলা হয়েছে ক্রমবর্ধমান ঢাল। আমাদের দুটো জিনিস মনে রাখলেই এই উত্তরটা করা খুব সহজ। ওয়াক্সিং স্লোপ যেটাকে বলা হয়, অর্থাৎ ক্রমবর্ধমান ঢাল মানেই হবে সেটা কনভেক্স স্লোপ। এবং এখানে রয়েছে যেটা অবতল ঢালের প্রকৃতি ক্রমহ্রাসমান ঢাল বা ওয়ার্নিং স্লোপ। এই দুটো যেখানে মিলবে, অর্থাৎ এ সরাসরি 3 উত্তল ঢাল এবং ডি সরাসরি হচ্ছে এই সেট আর অন্য কোথাও নেই। তাছাড়া বাদবাকি মাঝে যে দুটো রয়েছে, বিতে রয়েছে উন্মুক্ত ঢাল, যেটি হবে এখানে উন্মুক্ত পৃষ্ঠশিলা এবং ক্ষয় বিশিষ্ট বা ডেব্রি স্লোপ যাকে বলা হয়, ক্ষয়াবশিষ্ট সমন্বিত ঢাল, সেটা হলো উন্মুক্ত ঢালের পশ্চাদপসারণ, ডেব্রি স্লোপ যাকে বলা হয়। অর্থাৎ সি থেকে হবে 2-এরটা। তো এখানে উত্তর বি সঠিক উত্তর। পরে 5, এইটিতে প্রকল্প পরীক্ষণ জনপ্রিয় পদ্ধতি, মানে হাইপোথিসিস টেস্টিং যাকে বলা হয়। আমি সবাইকে সাজেস্ট করবো এই পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই ইংরেজিকে দেখার জন্য। হাইপোথিসিস টেস্টিং ইজ দ্য পপুলার মেথড আন্ডার পজিটিভিজমের ক্ষেত্রে কিন্তু হাইপোথিসিস টেস্টিং ভীষণ গুরুত্বপূর্ণ বা জনপ্রিয়। তাই জন্য উত্তরটা হবে পজিটিভিজম। ওকে, নেক্সট, পরের প্রশ্ন। শক্তি প্রবাহ সংক্রান্ত 10% তত্ত্বটি প্রবর্তন করেছেন লিন্ডেম্যান। খুব সহজ প্রশ্ন। নেক্সট 7,
জ্ঞান আরও অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ এবং সমালোচনামূলক যাচাইকরণের ওপর নির্ভরশীল। এই বিবৃতি বিশেষ করে ফ্যালিবিলিজম বলে যে কনসেপ্টটা রয়েছে বা থট রয়েছে, সেই থটে বিচার করা হয়, যেখানে কোনোভাবেই কোনো জিনিসকে সর্বসত্য হিসাবে ধরা হয় না। সেখানে প্রতিনিয়ত অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ, সমালোচনা এই সব কিছুর মধ্যে দিয়ে নতুন করে বিষয়টিকে জানা এবং সেই সুনির্দিষ্ট বিষয়ের জ্ঞান প্রোগ্রেস করার মেথডকেই অ্যাকসেপ্ট করা হয়। তো ফ্যালিবিলিজম এটাই হলো সঠিক উত্তর এক্ষেত্রে। নেক্সট 8, মহাসমুদ্রে রুল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এই কনসেপ্টটা কার সাথে সম্পর্কিত? এটা লবণতার সাথে সম্পর্কিত। 9, নিচের কোনটি বাস্তুতন্ত্রের পুনরস্থাপনের সাথে, যাকে আমরা রেস্টোরেশন বলে থাকি, তার সাথে সরাসরি যুক্ত নয়? স্থানীয় উদ্ভিদের রোপণ অবশ্যই। বৃহদাকার নদী বাঁধের অপসারণ এমনটা নয়। গবাদি পশুচারণ নিয়ন্ত্রণ এটাও উল্লেখযোগ্য। মানুষের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ এটাও উল্লেখযোগ্য। কিন্তু বৃহদাকার নদী বাঁধের অপসারণ করা সেটা কিন্তু সরাসরি পুনর্স্থাপনের সাথে যুক্ত নয়। ওকে। 10, পৃথিবীর চৌম্বকীয় গুণাবলীর সৃষ্টি হয় বহিস্থ কেন্দ্রমণ্ডলের পরিচালন স্রোতের জন্য, অর্থাৎ বি হলো সঠিক। 11, গ্রাম থেকে শহরে পরিব্রাজনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করে? গ্রামীণ অঞ্চলে স্বল্প কর্মসংস্থানের সুযোগ এটাই কিন্তু মূল কারণ। তাছাড়া যেগুলো দিয়েছে, এক, গ্রামীণ সম্পদের ওপর জনসংখ্যার অতিরিক্ত চাপ এমনটা নয়। গ্রামীণ বাসিন্দাদের মধ্যে আর্থিক অসাম্যতা এটা তো রয়েছে সর্বত্র। শহরের দিকে পরিব্রাজনের স্বাভাবিক প্রবণতা। যদি আমরা দেখি সিদ্ধান্তমূলক ভূমিকা যে জায়গা থেকে উঠে আসে, সেটা কিন্তু এই গ্রামীণ অঞ্চলে স্বল্প কর্মসংস্থানের সুযোগ এই জায়গা থেকেই আসে। ওকে। 12, মাস্কোভাইট বা বায়োটাইট মাস্কোভাইট আমরা জানি অভ্ররই একটি প্রকৃতি, যেটা আমরা প্রকৃতি থেকে পাই। তো সেই মাস্কোভাইট এটি কিন্তু সহজেই দ্রবীভূত হয় না। সেটা যেমন জলে হয় না, অ্যাসিডে হয় না, বা অ্যালকালাইন সলিউশনেও কিন্তু সহজে দ্রবীভূত হয় না। তাই উত্তরটা হবে সহজে দ্রবীভূত হয় না মাস্কোভাইট। নেক্সট 13, নিম্নলিখিত বিশেষজ্ঞদের মধ্যে কোনজন কৃষিকাজের উদ্ভব ও ছড়িয়ে পড়ার বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন? উত্তরটা হবে কার্ল ও সয়ার বা কার্ল ওটিন সয়ার। ইনি হলো উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এই বিষয়ে। নেক্সট 14, এশিয়ান সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে দক্ষিণ চীন সাগরের এলাকা সংক্রান্ত বিবাদ মেটাতে এটি ব্যস্ত। অবশ্যই এখানে একটা বড় ভূমিকা এর রয়েছে। সদস্য দেশগুলির মধ্যে একটি মানক মুদ্রা, যাকে আমরা স্ট্যান্ডার্ড কারেন্সি বলে থাকি, সেটা চালু করার প্রচেষ্টা এই রকমটি কিন্তু এশিয়ান দেশের মধ্যে নেই। তো উত্তরটা অবশ্যই এটা হবে কোন বিবৃতিটি সঠিক নয়। যেমনটা দক্ষিণ চীন সাগরের এলাকা নিয়ে যে বিবাদ রয়েছে সেটা মেটাতে এটি ব্যস্ত আছে অবশ্যই। নেক্সট, এটি সদস্য দেশগুলির মধ্যে ভিন্ন মাত্রার অর্থনৈতিক উন্নয়নজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি সদস্য দেশগুলির মধ্যে ভিন্ন মাত্রার অর্থনৈতিক উন্নয়নজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটি আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক আলোচনার সহায়তা করে। সবকটা এটি সদস্য দেশগুলির মধ্যে ভিন্ন মাত্রার অর্থনৈতিক উন্নয়নজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে এশিয়ান, এটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই মানক যেটা স্ট্যান্ডার্ড কারেন্সি এটা কিন্তু সঠিক নয়। ওকে, নেক্সট পরে কনসেপ্ট। হিমালয় পর্বতে কোন জাতীয় উদ্যানটি অবস্থিত নয়? আমরা জানি যে দুধবা ন্যাশনাল পার্ক যেটা, সেটা কিন্তু হিমালয় নয়, অথচ কৃষ্টপার জাতীয় উদ্যান, মাউলিং জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান, সেগুলি সবই হিমালয়ে অবস্থিত। 16, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে সাংস্কৃতিক অঞ্চলগুলি সম আয়তন বিশিষ্ট হয়ে থাকে। সম আয়তন বিশিষ্ট কখনোই হবে না। প্রত্যেকটা যে তোমার কালচারাল রিজিয়ন যেটাকে আমরা বলে থাকি, সেটা সম আয়তন বিশিষ্ট হবে এমনটা নয়। অন্যদিকে এটি যে বিবৃতিগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার সাংস্কৃতিক পরিসর হলো এটি ট্রানজিশনাল সংস্কৃতি, যেখানে বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে। অবশ্যই সাংস্কৃতিক বৈশিষ্ট্য হলো সাংস্কৃতিক ক্ষুদ্রতম একক, এটাও সঠিক। এবং সাংস্কৃতিক বিচরণ সবসময়ই সাংস্কৃতিক রূপান্তরের জন্য, তাই সব কটি কিন্তু সঠিক, কিন্তু ওপরেরটা নয়। নেক্সট 17, ভারতবর্ষে বেশিরভাগ শিল্পক্ষেত্রে লাইসেন্স প্রথার অবলোপ হয়েছে
নিচের কোন শিল্পনীতিতে? 1991 সালের শিল্পনীতিতে। নেক্সট 18, সৈকত অঞ্চলে ক্রমিক ভূমিরূপ যেমন যাকে আমরা বলে থাকি কাস্প এবং হর্ন, এগুলো সৃষ্টি হয় বিশেষ করে রিপ কারেন্টের মাধ্যমে। তাই ঢেউ উদ্ভূত স্রোত যেমন রিপ স্রোত, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 19, নিচের কোনটি মেশিন লার্নিংয়ের প্রতীকী কার্যপদ্ধতি নয়? দেখো এখানে ডিসিশন ট্রি, রুলস ইন প্রপোর্শনাল লজিক এবং রুলস ইন ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, এগুলো সবই কিন্তু অবশ্যই মেশিন লার্নিংয়ের প্রতীক বা মেশিন লার্নিং ওয়েতে চলে, কিন্তু হিডেন মার্কঅপ মডেল এটি নয়, এটি কোনোভাবেই নয়। 20, নিচের কোন পদ্ধতিটি উপরি হিমবাহ যাকে আমরা বলে থাকি সাব পেরিগ্লেসিয়াল এবং সাব গ্লেসিয়াল প্রসেসটির সাথে যুক্ত? বেসিক্যালি গলন প্রক্রিয়া বা মেল্টিং, কারণ সাবলিমেশন, কেলভিং, এভাপোরেশন এগুলো নয়, গলন প্রসেসের সাথে যোগ রয়েছে। 21, একটি নতুন বাস্তুতন্ত্রে উদ্ভিদের প্রতিষ্ঠাকে বলা হয় অ্যাকচুয়ালি এসিস বলা হয়, একে এসিস বলা হয়। নতুন প্রতিষ্ঠা হওয়া, আমরা ক্লাইম্যাক্সের যে 5টা দশা জানি সেই দশার মধ্যে এটি পড়ে। ওকে, নেক্সট পরের প্রশ্ন 22, যেখানে বিবৃতি এবং কারণ দেখানো হয়েছে। বলছে পরিবহন প্রসঙ্গে অ্যাক্সেস এবং অ্যাক্সেসিবিলিটি এক নয়। অবশ্যই এক নয়। কারণ কি? অ্যাক্সেস এর সমতা থাকলেও, সমতা কথাটিকে অনেক সময় শুনে অনেকে ভুল করে ফেলবে উত্তরটা। এখানে ইউনিফর্ম বলা হচ্ছে, ওয়াইল অ্যাক্সেস ইজ ইউনিফর্ম অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ইজ নট। দেখো অ্যাক্সেস সবসময় ইউনিফর্ম থাকে, কারণ আমরা জানি যে ভৌগোলিক অবস্থানের নিরিখে অ্যাক্সেস বিষয়টা কনস্ট্যান্ট, ইউনিফর্ম দশায় রয়েছে। কিন্তু অ্যাক্সেসিবিলিটি নির্ভর করবে সেখানকার অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমি কোন মোডকে ব্যবহার করছি। সেটা হতে পারে বাই ট্রেন, বাই রোডওয়ে, বাই ওয়াটারওয়ে, বাই এয়ারওয়ে, বিভিন্ন হতে পারে। তো অ্যাক্সেসিবিলিটির মধ্যে ভ্যারি করে, কিন্তু অ্যাক্সেস বিষয়টা কনস্ট্যান্ট থাকে, সেটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না, অর্থাৎ ইউনিফর্ম একটা বিষয়। তাই জন্য মনে রাখতে হবে প্রথমটা, পরিবহন প্রসঙ্গে অ্যাক্সেস এবং অ্যাক্সেসিবিলিটি এক নয়, এই কথাটা সঠিক। এবং অ্যাক্সেস হলো সবসময় ইউনিফর্ম, অ্যাক্সেসের নেচারই হলো অ্যাক্সেস ইজ ইউনিফর্ম অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ইজ নট। তাই অ্যাক্সেস ইজ সমতা থাকলেও অ্যাক্সেসিবিলিটিতে তা নয়, তাই এটা কিন্তু সঠিক কারণ হিসাবে ধরা যেতে পারে, এটাই মূল পার্থক্য। তাই জন্য উত্তর হবে এ। নেক্সট পরের প্রশ্ন 23, হ্যামলেট বসতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? অ্যাকচুয়ালি হ্যামলেট, আমরা জানি হ্যামলেটের ধর্ম, কখনোই আমরা বলতে পারি না গ্রামীণ এলাকায় বিনিয়োগের মাধ্যমে সরকারি হস্তক্ষেপের ফলে হ্যামলেট বসতিগুলি ক্ষীণ হয়, এমনটা নয়। কারণ গ্রামীণ এলাকায় বিনিয়োগের মাধ্যমে সরকারের কোনো অভিপ্রায় থাকে না যে হ্যামলেট বসতিগুলিকে ছোট করতে হবে বা কমিয়ে আনতে হবে, এরকম কোনো অভিপ্রায় থাকে না। যেগুলো মেইন উত্তর সেগুলো আমি বলছি, কারণ না হলে পুরো 100 প্রশ্ন প্রেজেন্ট করতে অনেক সময় লেগে যাবে। নেক্সট পরের প্রশ্নে আমি যাব। 24, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি গ্রাম থেকে শহরে ক্রমবর্ধমান পরিব্রাজনের ফলে হয় না? বলছে স্বল্প জনসংখ্যার জন্য গ্রামীণ অর্থনীতির উন্নতি, এটার কথা নয়, এটা সঠিক নয়, ঠিক আছে। অন্যদিকে জনবসতি বা বস্তির অনিয়ন্ত্রিত বৃদ্ধি এটা হচ্ছে এই কারণেই, গ্রাম থেকে শহরে ক্রমবর্ধমান পরিব্রাজনের ফলে। শহরে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হচ্ছে, এটাও সঠিক। শহরাঞ্চলের বিস্তার হচ্ছে, এটাও সঠিক, কিন্তু এটা কখনোই নয়। 25, ঘূর্ণয়মান জোয়ার সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? তথ্যগুলি পড়ুন এবং কোনটি সঠিক সেটা বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যখন জোয়ার ভাটা সৃষ্টি হয় বা জোয়ার হয়, তখন আমরা এমন একটি পয়েন্টকে খুঁজে বের করতে পারি, নোডাল পয়েন্ট, যে পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ে, মানে টাইডাল ফোর্স যেটা, সেটা সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, জোয়ারের নোডাল পয়েন্ট থেকে চারিদিকে ছড়ায়। তো নোডাল পয়েন্টে সবসময় কি হয়, এই মানটা 0 হয়। কখনো কখনো দেখা যায় যে সেই জায়গায় কোনো প্রকার পরিবর্তন হয় না, ঠিক আছে। নোডাল জোন, এটাই হলো জোয়ারের নোডাল জোনের ধর্ম বা বৈশিষ্ট্য। তো সেই নোডাল জোনগুলোকে বেসিক্যালি বলা হয় অ্যাম্ফিডোমিক পয়েন্ট, যেখানে কোনো প্রকার জোয়ার ভাটায় জলের উচ্চতার হেরফের হয় না।
সেখান থেকে যত চারিদিকে যায় তত সেটা বাড়তে থাকে। তাই এখানে আমরা আনসার কি হিসাবে এ এবং সিকে ধরা হয়েছে। এতে বলা হয়েছে কেন্দ্র থেকে দূরে জোয়ার ভাটার মধ্যে জলের উচ্চতার পার্থক্য ক্রমশ বৃদ্ধি পায়। কেন্দ্র বলতে ক্ষেত্রে নোডাল পয়েন্টকে বলা হচ্ছে, অ্যাম্পিটমিক পয়েন্ট যেটা। এবং সিতে বলা হয়েছে জোয়ার তরঙ্গের গতিবেগ সমুদ্রের গভীরতার উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করে। তাই এ এবং সি হলো সঠিক উত্তর, বাদবাকিগুলো নয়। পরের প্রশ্ন 26, নলেজ ইন্ডাস্ট্রি পরিভাষাটা দিয়েছেন সর্বপ্রথম ফ্রিটস ম্যাকলাব, প্রথম দিয়েছেন এই পরিভাষাটি। নেক্সট, নোমোথেটিক পন্থা বা নোমোথেটিক অ্যাপ্রোচ এর ওপর গুরুত্ব প্রদান করে সাধারণ বিবৃতি নির্মাণ। আমরা জানি নোমোথেটিক অ্যাপ্রোচের মূল উদ্দেশ্যই হলো প্রডিউসিং জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট প্রডিউস করার জন্য এই নোমোথেটিক অ্যাপ্রোচকে ব্যবহার করা হয়। 28, এগুলির মধ্যে কোনটি মৃত্তিকা ক্ষয়ের পরিমাপের পদ্ধতি নয়? দেখো এখানে কোড আনকোড CISRO এই ওয়ে বা এই পদ্ধতি কিন্তু কোনোভাবেই মৃত্তিকা ক্ষয় পরিমাপের পদ্ধতি নয়। এবার এখানে যেগুলো অপশনে দেওয়া রয়েছে, প্রথমটা যেমন বলছে, প্রথমটার নাম হলো মানে ফুল নেমস হলো রিভাইসড ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন, এটি। নেক্সট পরেরটা হলো অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন অফ ইনফরমেশন অন দ্য এনভায়রনমেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন এই পন্থার মাধ্যমে মূলত সয়েল ইরেশন মেজার করে। এবং পরে রয়েছে প্যান ইউরোপিয়ান সয়েল ইরেশন রিস্ক অ্যাসেসমেন্ট। তো এর মাধ্যমেও কিন্তু ইউরোপিয়ান যে ল্যান্ড অ্যাসেসমেন্ট সেটা করা হয় এবং ইনক্লুডিং সয়েল ইরেশন। তাই জন্য এই কটা হলো সঠিক, কিন্তু এটা নয়। ওকে। 29, ছোট গ্রাম ভিত্তিক সমাজের বদলে জটিল রাজনীতি সমৃদ্ধ শহরে সমাজের সৃষ্টির পদ্ধতিকে শহরে বিপ্লব আখ্যা দিয়েছেন, মানে শহুরে বিপ্লব বলে আখ্যা দিয়েছেন কে? আরবান রেভুলেশন বলেছেন। হু কয়েন্ড দ্য টার্ম আরবান রেভুলেশন টু ডিনোট দ্য শিফট ফ্রম স্মল ভিলেজ বেসড সোসাইটি টু পলিটিক্যালি কমপ্লেক্স আরবান সোসাইটি। বেসিক্যালি এটা গর্ডন শিল নামক প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি একটি উন্মুক্ত প্রণালীতে স্থিতিশীল অবস্থা আনার জন্য উপযুক্ত। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অবক্ষালন অঞ্চলের ঊর্ধ্বসীমায় হিমবাহের অবস্থান বা এ গ্লাসিয়াল অর দ্য আপার লিমিট অফ অ্যাবলেশন জোন, এটাই সঠিক। 31 প্রশ্নে বলা হয়েছে 1993 সালে উপগ্রহ ভিত্তিক উচ্চতা নির্ণয় শুরু হওয়ার পর থেকে পৃথিবীর গড় সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 90 মিলিমিটার, রেকর্ড বলছে 90 মিলিমিটার। নেক্সট 32, পর্যবেক্ষিত নিয়মিততার উপর ভিত্তি করে আরোহী পদ্ধতির মাধ্যমে নিমিত্ত প্রকল্প হলো পস্টেরিয়রি প্রকল্প হলো সঠিক উত্তর। নেক্সট 33, সামাজিক আন্দোলন। দেখো এখানে চিপকো আন্দোলন, আমরা জানি যে চিপকোর সাথে যুক্ত হলো সুন্দরলাল বহুগুণা, অর্থাৎ এর সাথে রয়েছে 3, এবং বি নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকার, এবং ঝাড়খণ্ড আন্দোলনের সাথে রয়েছে R.M. মুন্ডা, এবং বিষ্ণুই আন্দোলনের সাথে অমৃতা দেবী। ওকে। নেক্সট 34, রাজস্থানের কোন অঞ্চলে কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী AW জলবায়ু দেখা যায়? উত্তরটা সাউদার্ন মোস্ট রিজিয়ন বা দক্ষিণতম অঞ্চল। 35, এলনিনো ও লানিনার সঙ্গে দোদুল্যমানতার পরিবর্তনের অনুষঙ্গের কারণ কি? আমরা জানি যে এই পুরো পরিভাষাটায় অসিলেশন বা দোলন বলার কারণ হলো এলনিনো ও লানিনা এই দুটো নিয়মিতভাবে চক্রাকারে আবর্তিত হয়। এলনিনো আসলে পরবর্তীতে লানিনা আসবে, এলনিনো লানিনা এইভাবে চক্রাকার পেন্ডুলামের মতো সঞ্চালিত হয় বলে একে অসিলেশন হিসাবে চিহ্নিত করা হয়। দোদুল্যমান পরিবর্তনের অনুষঙ্গের কারণ হিসাবে ধরা হয়। ওকে। নেক্সট পরের প্রশ্ন 36, নিচের তালিকায় ভূবিজ্ঞানীর সাথে তাদের ভূমিরূপ সংক্রান্ত তত্ত্বকে মেলানো। এই 36 প্রশ্নটাকে আমি বাদ রেখেছি আনসার কি হিসাবে, এটাকে আমি দিচ্ছি না, এখানে আমার কিছু অসঙ্গতি মনে হয়েছে। 37, নিচের কোন শব্দবন্ধনীটি কৃষি উৎপাদনের অর্থ বোঝায়? অ্যাকচুয়ালি এটা হলো জমির একক ক্ষেত্রফল পিছু ফলন, অর্থাৎ দ্য ইয়েল্ড অফ ক্রপস পার ইউনিট অফ এরিয়া। ওকে।
নেক্সট অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। 38, নিম্নের কোনটির সাথে জিও রেফারেন্সিংয়ের করা সম্ভব নয়? অ্যাকচুয়ালি এখানে হ্যান্ড হেল্ড জিএনএসএস ইউনিট রয়েছে, এটা সহযোগী। ডিফারেন্সিয়াল জিপিএস ইউনিট সহযোগী। মানচিত্রের কোঅর্ডিনেট সহযোগী, কিন্তু সরাসরি বিমানচিত্র কিন্তু জিও রেফারেন্সিংয়ে সহযোগিতা করে না। 39, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অবদান ভারতের জিডিপির এই পরিমাণটা কত? এটা 11 থেকে 15% মধ্যে হবে। নেক্সট 40, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভৌগোলিক তথ্যের দৈশিক সূত্র নয়? সমস্থিতি মানচিত্র হবে না, কারণ সমলবণতা মানচিত্র হবে, সমবর্ষণ মানচিত্র হবে, সমমেঘাচ্ছন্নতা মানচিত্র হবে, সমস্থিতি মানচিত্র হবে না। নেক্সট 41, বলছে জিওগ্রাফিকা। আমরা জানি জিওগ্রাফিকা মানেই স্ট্রাবো, জিওগ্রাফিকা মানেই স্ট্রাবো। এবং তারপর রয়েছে বিতে রয়েছে এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি, এটি হবে ডেভিড হার্ভে। এবং এ হিস্ট্রি অফ জিওগ্রাফিক্যাল ডিসকভারি অ্যান্ড এক্সপ্লেনেশন, এটা হবে অ্যাকচুয়ালি JNL বেকার। এবং দ্য অ্যানিশিয়ান জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা হবে স্যার আলেকজান্ডার কার্নিংহাম। ওকে, পরের প্রশ্ন 42, হাইপোথিসিস টেস্টিংয়ে 0.05 সিগনিফিক্যান্স লেভেল এর অর্থ হলো এক্ষেত্রে টাইপ 1 ত্রুটি না হওয়ার সম্ভাবনা 5%। নেক্সট 43, প্রাচ্যের অহিংসার তত্ত্বের অনুকূলে গান্ধী থেকে শুরু করে স্পিনোজা এবং ন্যাশ প্রবর্তিত ধারণায় পৃথিবীতে সমস্ত প্রাণীকুলের অবস্থান ও বৃদ্ধির অধিকার প্রতিষ্ঠিত হয়। এটি কার সঙ্গে সম্পর্কিত? ডিপ ইকোলজি। আমরা জানি একটি সাইকোলজিক্যাল থট, ডিপ ইকোলজিতে এটা করা হয়। 44, উপকূলের দিকে অগ্রসরের সময় তরঙ্গ ভেঙে যাওয়ার কারণ। তার কারণ হলো দুটো কারণ। একটা আমাদের মাথায় রাখতে হবে যে তরঙ্গ যত উপকূলের দিকে আসে তত গভীরতা এবং এর হাইটের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়, যে কারণে ওপরের অংশে স্পিড বেড়ে যায়, নিচের অংশে স্পিড কমে যায়, তাই মুখ থুবড়ে সামনের দিকে পড়ে। তো তাই জন্য এখানে স্পেসিফিক আনসার হিসেবে আমি কোনোটাই সিলেক্ট করিনি। এখানে সমুদ্র তলদেশের সাথে ঘর্ষণজনিত কারণে তরঙ্গ গোষ্ঠীর প্রতিসরণ হতে পারে, অথবা তরঙ্গ মধ্যস্থিত জলকণার আবর্তন বেগ তরঙ্গের গতিবেগের চেয়ে বেশি হয় বলে হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার নেবে। 45, 1971 সালে USGS পরিবেশের মূল্যায়নের জন্য কোন বিবরণধর্মী পদ্ধতির সূচনা করেন? উত্তরটা হবে লিউপোল্ড ম্যাট্রিক্স পদ্ধতি। নেক্সট 46, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুলভাবে মেলানো? দেখো, ইডিওগ্রাফিক পরিমাণগত মডেল এটা কখনোই নয়। এ কোয়ান্টিটেটিভ মডেল বিল্ডিং অ্যাপ্রোচ, ইডিওগ্রাফিক নয়। বাদবাকি সব কটা যেগুলো আছে, নমোথেটিক, আইকনিক এবং হিউম্যানিজম, সব কটা সঠিক। 47, সংকুচিত জনসংখ্যার পিরামিড। আমরা জানি যে যেখানে বয়স্ক ও বার্ধক্যগ্রস্ত জনসংখ্যার মাত্রা অধিক হয় সেখানে সংকুচিত বা যাকে বলা হয় কনস্ট্রাকটিভ পপুলেশন পিরামিড, সেটা তৈরি হয়। নেক্সট 48, বিষয় এবং সংজ্ঞা। সাংস্কৃতিক বাস্তুতন্ত্র কাকে বলে? কালচারাল ইকোলজি। অ্যাকচুয়ালি কালচারাল ইকোলজি বলতে বোঝায় সাংস্কৃতিক গোষ্ঠী ও তার যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সম্পর্ক সেটাকে। আর সাংস্কৃতিক পরিসর বা কালচারাল রিলাম বলতে বোঝায় কিছু একত্রিত সাংস্কৃতিক অঞ্চলকে। আর কালচারাল হার্ট বলতে বোঝায় কেন্দ্রীভূত এলাকা যেখানে সাংস্কৃতিক ধারা, ধারণা এবং প্রযুক্তির উদ্ভব ও বিচ্ছুরণ ঘটে। আর সাংস্কৃতিক ভূদৃশ্য মানেই হলো মনুষ্যসৃষ্ট পরিবেশ। গেল। নেক্সট 49, জনঘনত্বের বৃদ্ধির সাথে সাথে জন্ম দেওয়ার ক্ষমতার হার হ্রাস পায়, এই কনসেপ্টটা বলেছেন MT স্যাডলার। ওকে। 50, লাইফ বিলো ওয়াটার কনসেপ্টের সাথে সামুদ্রিক সম্পদের সম্পর্ক রয়েছে, মেরিন রিসোর্স। 51, ত্রুটিহীনতার পর্যালোচনায় আকাঙ্ক্ষিত ফলাফল এবং গাণিতিক ফলাফলের মধ্যে গড় ধনাত্মক ব্যবধানকে বলা হয় মিন পজিটিভ এরর। এবং 52তে রয়েছে 90 ইস্ট রিজের উদ্ভবের সাথে সম্পর্ক রয়েছে কেরগুয়েলেন তপ্তবিন্দুর বা কেরগুয়েলেন হটস্পটের। 53, পৃথিবী পৃষ্ঠ থেকে ক্রমশ ওপরে উঠলে উষ্ণতার উলম্ব পরিবর্তনের পদ্ধতিগুলি ওপর থেকে নিচে সাজাও। এই কনসেপ্টটার আনসার কি আমি এখানে দিচ্ছি না, কিছু অসঙ্গতি আমার মনে হয়েছে, তাই আনসার কি এখানে আমি দিলাম না। 4, নিচের কোন সংকেতটি নিচের বিবৃতিগুলির সাথে সম্পর্কিত? প্রথমে বলা হয়েছে এটি ভূমিকম্পের দ্বারা চরিত্রায়িত।
এটি অনেকগুলি পাতের সীমানা বরাবর বিস্তৃত এবং এটি আগ্নেয় মেঘলার সাথে প্রায় সমান্তরাল। উত্তরটা হবে সমুদ্র খাত। নেক্সট পরের প্রশ্ন 55। অ্যাকচুয়ালি 200 সেমির বেশি এবং গড়ে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসারের মধ্যেই ক্রান্তীয় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়ে থাকে, তাই এ হবে সঠিক উত্তর। যেহেতু এখানে দিন এবং রাতে উষ্ণতার হেরফেরটা প্রচুর হয়। 56। নিম্নলিখিত কোন বিবৃতিটি ডেভিসের 3 পর্যায়ের ভূমিরূপ উদ্ভবের ধারণাকে সমর্থন করে? বলছে আবহবিকারের হার এবং আবহবিকার প্রাপ্ত পদার্থের অপসারণ, তো সি হলো সঠিক। নেক্সট 57। ইন্ডিয়া WRIS বলতে বোঝায় ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম। 58। ক্রমহ্রাসমান দৈর্ঘ্যের নিরিখে নদীগুলিকে সঠিক সাজাও, ক্রমশ হ্রাস পাবে, কমবে, তো গোদাবরী সবচেয়ে বেশি, গোদাবরী প্রথমে রয়েছে, এটাই হবে উত্তর। নেক্সট 59। চ্যালেঞ্জার শৈলশিরা, এটা রয়েছে আমরা জানি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তারপরে রয়েছে অ্যালবার্টস কার্ডিলেরা, এটা রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এবং অ্যাজর্স দ্বীপ রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে এবং কিউরাইল দ্বীপ রয়েছে মূলত উত্তর প্রশান্ত মহাসাগরে। নেক্সট 60। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে না, সংস্কৃতিকে সংজ্ঞায়িত করছে না। বলছে সংস্কৃতি জিনগতভাবে প্রাপ্ত না, সংস্কৃতি হলো বণ্টিত, এটাও সঠিক, সংস্কৃতি হলো অভিযোজিত, সঠিক, সংস্কৃতি হলো পরিবর্তনশীল, সঠিক, কিন্তু প্রথমটা নয়। 61। বিবৃতিতে বলা হয়েছে নিরক্ষরেখা বরাবর ঘূর্ণিঝড় হয় না, একদম সঠিক কথা, কারণ বলছে নিরক্ষরেখায় কৌণিক ভরবেগ সর্বোচ্চ। দেখো নিরক্ষরেখা বরাবর ঘূর্ণিঝড় হয় না এই বিবৃতিটি দেখো 61 প্রশ্ন, নিরক্ষরেখা বরাবর ঘূর্ণিঝড় হয় না বলেছে, এখানে আমি পড়ার সময় হয় পড়েছিলাম, তো ঘূর্ণিঝড় হয় না সঠিক কথা, এ সঠিক, এবং আর নিরক্ষরেখায় কৌণিক ভরবেগ সর্বোচ্চ, এই দুটোই কিন্তু সঠিক কথা, কিন্তু পরস্পর সঠিক ব্যাখ্যা নয়, তাই জন্য বি হবে সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন 62। ইন্দো আরিয়ান মানেই হলো আমাদের বাংলা ভাষা, এবং অস্ট্রিক ভাষা হলো সাঁওতালি, দ্রাবিড়িয়ান তেলেগু এবং সিনো তিব্বতিয়ান হলো লাহুলি ভাষা। ওকে। 63। নিম্নলিখিত বিবৃতিগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিন। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অপশন অনুযায়ী উত্তর এটা হওয়ার কথা। এটি একটি নেটওয়ার্কে পরিলক্ষিত এইডস এবং দ্য ভ্যারাইটিসের সংখ্যার অনুপাত, তো এটা সঠিক হওয়ার কথা। নেক্সট 64। লিস্ট 3 সেন্সরে কোন ব্যান্ডগুলি ব্যবহার করা হয়েছে? এখানে অবশ্যই নীল, সবুজ, লাল এবং অবলোহিত লাল যাকে বলা হয়, বা NIR সেটা রয়েছে। নেক্সট গুর্জর বাকরাওয়ালদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এটা একটা উপজাতি, এখানে বলছে এরা পশুপালক, যাযাবর এবং ট্রান্সহিউম্যান্স অনুসারী, সঠিক কথা। অরণ্য সুরক্ষা আইনের কড়াকড়ি জনিত চারণ ক্ষেত্রের সংকোচনের ফলে এরা ক্ষতিগ্রস্ত, সঠিক। এদের চিরাচরিত পরিব্রাজন পথগুলি আধুনিক পরিকাঠামো উন্নয়নের জন্য বিঘ্নিত হচ্ছে, সঠিক, কিন্তু এরা মূলত হিন্দু এবং এদের গল্প গাথা মুখে মুখে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, এটা কিন্তু সঠিক কথা নয়। নেক্সট 66। ভারত সরকারের মত অনুযায়ী ভারতবর্ষকে যতগুলি কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়, অ্যাকচুয়ালি এটা 15টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন হবে ICAR অনুযায়ী, কোনোটাই অপশন দেয়া নেই। নেক্সট 67। পুষ্টির হাল সংক্রান্ত তথ্য কোন উৎস থেকে পাওয়া যায়? দেখো এই প্রশ্নটাকেও আমি পুষ্টির ডাটা অন নিউট্রিশন স্ট্যাটাস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সোর্স? আদমশুমারি থেকে কোনোভাবেই পুষ্টির হাল বোঝা যায় না। জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা, এই বিষয়টা সঠিক, অর্থাৎ পরিবার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা করা হয়
সেখান থেকে কিন্তু এটা আমরা পেতে পারি। নেক্সট পরের প্রশ্ন, মিশর নীল নদের দান কনসেপ্টটা কিন্তু হেরোডোটাসের দেয়া। নেক্সট, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল উদ্দেশ্য 9-এর প্রশ্নের উত্তর নিয়েও দুটো বিষয় রয়েছে। একটা হলো বেসিক্যালি উন্নয়নশীল দেশগুলির কার্বন নির্গমনের বা নিঃসরণের মাত্রাকে 1992 অবস্থায় কমিয়ে আনা, এটা হতে পারে আনসার, অথবা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রাকে স্থিতিশীল করে রাখা। ঠিক আছে, এবার এই বিষয়টা, এই যে সি এর উত্তর, এটাই হওয়াটা স্বাভাবিক, কারণ এখানে আর বাদবাকি যে কটা রয়েছে, আন্টার্কটিকা অঞ্চলে বরফের আস্তরণ গলনকে স্থিতিশীল করা, প্লাস বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রাকে স্থিতিশীল করা এবং ওজোন স্তরের হ্রাসকে স্থিতিশীল করা, এগুলো সবই পড়ে একই রকম। কিন্তু এই জায়গাটা, অর্থাৎ মূল যে মৌলিক উদ্দেশ্য, সেটা হলো কার্বন নিঃসরণের মাত্রাকে কমানো। তো তাই জন্য এই সি এর উত্তরটাই কিন্তু সঠিক হওয়ার কথা। নেক্সট, 70, কোনো একটি রাশির বন্টনের মিনের মান 12, মিডিয়ানের মান 20 এবং মোডের মান যদি 32 হয়, এটির বন্টন কেমন হবে? ঋণাত্মক স্কিউন হবে, ঋণাত্মক, অর্থাৎ মোড গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মিন। ওকে, নেক্সট 71, জিওস্ট্রপিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন কোরিওলিস বল এবং চাপ ঢাল বিশিষ্ট বলের সঠিক ভারসাম্য। 72, মহিলাদের অবস্থার মূল্যায়নের জন্য কোন সূচকটি স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অবস্থা এবং রাজনৈতিক ক্ষমতার বিচার করে? অ্যাকচুয়ালি জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার, এটাই সঠিক, এ। নেক্সট 73, নিচের কোন বিবৃতিটি সঠিক? কোনটি? ভারতবর্ষে আইসিডিএস প্রকল্পে শিশু ও সন্তান সম্ভাব্য মহিলাদের খাদ্য সুরক্ষায় জোর দেওয়া হয়, এটি সঠিক কথা। 74, কলকাতার দুর্গাপূজা যে হিসাবে নথিভুক্ত হয়েছে সেটি হলো ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ। এটার ইংরেজি পড়াটা অনেক ভালো, ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ। নেক্সট, তালিকা দেওয়া হয়েছে। প্রথমে বলছে জলের উৎসের নিকটবর্তী স্থান, সাধারণভাবেই এখানে উত্তরটা হয়ে যাবে জল কেন্দ্রিক জনবসতি। বি, রাস্তার ধার বরাবর গড়ে যদি ওঠে রৈখিক হবে। বিভিন্ন দিকে প্রসারিত হওয়া মানেই তারকা আকৃতির হয়ে গেল এবং কোনো দুর্গ মন্দিরকে কেন্দ্র করে তৈরি হওয়া গোলাকার হয়ে গেল। নেক্সট, পরের প্রশ্ন 76, ট্রান্সলেটারি তরঙ্গ যেটা ফর্ম করে, বেসিক্যালি তৈরি হয় তরঙ্গ ভাঙনের পূর্বে, ইন দ্য সি ওয়ার্ড সাইড বিফোর ওয়েভ ব্রেকিং, এটা তৈরি হয়ে থাকে। ওকে, 77, উপগ্রহের কোন সেন্সর ব্যান্ডটি জলভাগকে ভূমিভাগ থেকে পৃথক করার জন্য সর্বাধিক কার্যকর? সবচেয়ে কার্যকর হলো এই নেয়ার ইনফ্রারেড সবচেয়ে বেস্ট। 78, পাঞ্জাব ও হরিয়ানায় মৃত্তিকা অবক্ষয়ের প্রধান কারণ লবণতা এবং জলাবদ্ধ হয়ে যাচ্ছে এবং লবণতার মাত্রা বাড়ছে। 79, নিচের কোনটি ডেম এর উৎস নয়, অর্থাৎ ডিজিটাল এলিভেশন মডেলের উৎস নিচের কোনটি নয়? দেখো, উত্তর হবে কার্টোস্যাট তথ্যরাশি নয়। এই যে প্রথমটা হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গেল। নেক্সট 81, কার ধারণা অনুযায়ী আচরণগত দৃষ্টিভঙ্গি শিল্পের অবস্থানকে বিশেষভাবে নির্দিষ্ট করে? ইএম হুভার হবে উত্তর। 82, উপকূলীয় এলাকায় ঝড় উদ্ভূত জলোচ্ছ্বাসের উচ্চতা কিসের ওপর নির্ভর করে না? অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, এখানে বলা হয়েছে উপকূলীয় এলাকায় ঝড় উদ্ভূত জলোচ্ছ্বাসের উচ্চতা কিন্তু কোনোভাবেই উপকূলের প্রান্ত দেশের যে ম্যানগ্রোভ বা বাদামন জাতীয় অরণ্যর উপস্থিতি থাকে সেটা দ্বারা নির্ধারণ করে না, সেটা কেবলমাত্র একটা বাধা হিসাবে কাজ করে। অন্যদিকে যে ফ্যাক্টর রয়েছে, নিকটবর্তী এলাকার গভীরতা বিন্যাস গুরুত্বপূর্ণ, জলোচ্ছ্বাস প্রভাবিত এলাকার অবস্থান, ঝড়ের গতিপথের ডান বা বাম দিক গুরুত্বপূর্ণ, ঝড় সংশ্লিষ্ট বাতাসের গড় গতিবেগ গুরুত্বপূর্ণ। কিন্তু উপকূলের প্রান্ত দেশে যে ম্যানগ্রোভ অরণ্য থাকে সেটা কিন্তু জলোচ্ছ্বাসের উচ্চতার ক্ষেত্রে এফেক্ট ফেলবে না, প্রভাব বিস্তার করবে না, কেবলমাত্র জলোচ্ছ্বাস যেটা হওয়ার হবেই তার বাধা প্রদানকারী হিসাবে কাজ করবে। তাই এর সাথে সরাসরি ঝড়ের জলোচ্ছ্বাসের উচ্চতার কোনো সম্পর্ক নেই। ওকে, নেক্সট 83,
স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্ব নিচের কোন বিষয়টির সাথে যুক্ত? ইলাস্টিক রিবাউন্ড তত্ত্ব ভূমিকম্প বা আর্থকুয়েকের সাথে যুক্ত। 84 ভূত্বকের সংকোচন এই ভূগঠনের মাধ্যমে সংগঠিত হয়, যেটাকে আমরা থ্রাস্ট ফল্ট বলে থাকি, ওয়ান কাইন্ড অফ রিভার্স বা বিপরীতচ্যুতি। ওকে। 85 কে, কি, কোথায় এবং কেমন করে, এই বিষয়টা ভূগোলের কল্যাণমূলক ভাবধারার প্রবক্তা DM স্মিথ, মনে রাখবে, স্মিথ এই কনসেপ্টটা এনেছিলেন। নিচের কোনটি সঠিক নয়? বেঙ্গুয়েলা শীতল স্রোত, হামবোল্টও শীতল, কামচটকা কিন্তু উষ্ণ স্রোত এবং কুরোশিও কিন্তু উষ্ণ স্রোত। এবার কামচটকা কিন্তু কোনোভাবেই উষ্ণ নয়, এটা শীতল স্রোত হবে, তো এটা ভুল। নেক্সট, পরের প্রশ্ন। সমুদ্রের মধ্যে পিকনোক্লাইন বলতে বোঝায় সমুদ্র পৃষ্ঠের জল নয়, সমুদ্র পৃষ্ঠের নিচে এবং গভীর সমুদ্রের তলদেশের ওপরের অংশ। ঠিক আছে, তো এটা হলো সেই জায়গা, যে জায়গাটাকে আমরা পিকনোক্লাইন বলি। আমরা জানি যে এখানেই উষ্ণতার যেমন পরিবর্তন হয়, তারপরে থার্মোক্লাইন বলি আমরা, তারপরে হ্যালোক্লাইন বলি লবণতার নিরিখে, আবার ঘনত্বের নিরিখে পিকনোক্লাইন বলি। সেই জোনটা হলো সমুদ্রপৃষ্ঠের ঠিক নিচে এবং গভীর সমুদ্রের তলদেশের ওপরে বিলং করে। বাদ বাকি কোনো অপশন সঠিক হবে না। 88 উত্তর আমি এখানে সেট করিনি, সম্ভবত এটা সং রাজবংশ হতে পারে, সং রাজবংশ হতে পারে, সম্ভাব্য। 89 নদী পরিবাহিত সর্ববৃহৎ পদার্থের আকারকে বলা হয় অ্যাকচুয়ালি স্ট্রিম কম্পিটেন্স বা নদীর কম্পিটেন্স বলা হয়। ঠিক আছে, সর্ববৃহৎ আকারকে যেটা পরিবাহিত করছে। নেক্সট, 90 ফার্ম সেক্টরে মহিলাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে, কারণ আমার ধারণা উত্তর হওয়া উচিত বিগত বছরগুলির তুলনায় সাম্প্রতিককালে নারী পুরুষের বেতনক্রমে অনেক বেশি সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। এই কারণেই হয়তো মেয়েরা কিন্তু ইচ্ছা করেই কিন্তু আবার ফিরছে কাজে, এই জায়গাটা হতে পারে। 91 সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে। নেক্সট, 92 পার্বত্য বায়ু প্রবাহ বিষয়ক নিম্নলিখিত বিবৃতিগুলির থেকে সঠিক বিকল্প বেছে নিন। দেখো, পার্বত্য বায়ু এখানে খুব সহজভাবেই দিয়েছে, প্রথমটা হবে না, বাদবাকি দুটো সঠিক। পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের তুলনায় পার্বত্য ঢালের শীতল তাপমাত্রার কারণে ক্যাটাবেটিক বায়ু ঢালের নিম্নাংশের দিকে পরিবাহিত হয় বা প্রবাহিত হয়, এবং পার্বত্য ঢালের উষ্ণতর তাপমাত্রার কারণে অ্যানাবেটিক বায়ু ঢালের ঊর্ধ্ব দিকে প্রবাহিত হয়। গেল। নেক্সট, 93 ভারতীয় মানক সংস্থা, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অফ নাইট্রেট লেভেল, যেটা আর কি ভারতীয় মানক সংস্থা যেটা মান্যতা দেয়, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, পানীয় জলে নাইট্রেটের অনুমোদন দিয়েছে 50 মিলিগ্রাম পার লিটার। 94 ক্ষেত্রে এখানেও কিছু অসঙ্গতি রয়েছে, তাই জন্য আমি এখানে এক্স্যাক্ট আনসার কি সেট করিনি। এখানে উন্নয়নশীল দেশের কথা যেহেতু বলা হয়েছে, উন্নয়নশীল দেশের বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সর্বাপেক্ষা বেশি প্রযোজ্য? এখানে দুটো বিষয়, এক, প্রযুক্তি এবং অর্থনৈতিক কার্যাবলীর অপ্রাপ্যতা মাথাপিছু বিদ্যুতের ব্যবহার হ্রাস করে, এটা একটা দিক হতে পারে, অথবা অচিরাচরিত শক্তির উৎসের ওপর ক্রমবর্ধমান সরকারি বিনিয়োগ মাথাপিছু বিদ্যুতের ব্যবহার হ্রাস করে। তো এই দুটো জায়গা থেকে একটা আনসার কি হিসাবে উঠে আসতে পারে। নেক্সট, 95 এখানে পরপর দিয়েছে PORST 5টি জেলার তৈলবীজ উৎপাদন। তো প্রথমটা 900, 1800, 1700, 3600, 1800 সব কটাকে যোগ করে যেটা হলো সেটা আমার 360 ডিগ্রি দিয়ে দেখাতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে আর মানে আছে হলো 2700-তে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি টোটাল যোগ করে যা হয় সেটাকে যদি 2700 দিয়ে ভাগ দেই তাহলে বেরিয়ে যাবে কত অংশ দেখছি, সেই অংশটাই অ্যাকচুয়ালি ওই 360-এর অংশতে পরিণত করলে আমরা দেখব যে 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 2700 গুণ 4 টোটাল দাঁড়াচ্ছে 1800। 1800কে 2700 দিয়ে ভাগ করলে দেখবে 4 বেরোবে। স্বাভাবিকভাবেই জানি 360 ডিগ্রি ভাগ যদি 4 করি বেরোবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি হবে। নেক্সট, পরের প্রশ্ন 96 ভারতের কোন রাজ্যে ইউরেনিয়াম পাওয়া যায় সবচেয়ে বেশি? তো ঝাড়খণ্ডে, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে মেঘালয়, তারপরে রাজস্থানে। জেট বায়ু প্রবাহ শুধুমাত্র উত্তর গোলার্ধে দেখা যায়, এই কথাটা ভুল। কিছু কিছু ঘূর্ণিঝড়ে চক্ষু তৈরি হয় না, এটা সঠিক কথা,
কারণ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে হয় না চক্ষু তৈরি। ঘূর্ণিঝড়ের চক্ষুতে তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রার থেকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, কম নয়, অপেক্ষাকৃত বেশি থাকে। তাই জন্য আমি এখানে এটাও সঠিক নয়, ভুল আছে, অর্থাৎ কেবলমাত্র বি হলো সঠিক, শুধুমাত্র বি হবে উত্তর, শুধুমাত্র বি, অনলি বি হলো সঠিক। নেক্সট, পরের প্রশ্ন 98, ভারতবর্ষে ভূমিরূপ সৃষ্টির সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। বলছে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমি না, দাক্ষিণাত্য নয়, এটা ছোটনাগপুর মালভূমি হতো, ঠিক আছে, তো এটা ভুল কথা। নেক্সট, টেথিস মহীখাত থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয় এবং কোথাও কোথাও এটি এখনও উত্থানরত, সঠিক কথা। এবং ভূতাত্ত্বিক দিক থেকে আরাবল্লী ভারতের সবচেয়ে পুরনো পর্বত, এটাও সঠিক, তাই জন্য উত্তর হবে বি এবং সি। 99, ভারতীয় উপমহাদেশে অনিয়মিত দুর্বল মৌসুমি বর্ষণের সঙ্গে নিম্নলিখিত কোন ঘটনাটি সম্পর্কিত? এলনিনো। এলনিনো মানেই দুর্বল হয়ে যায় মৌসুমি। আর 100-তে রয়েছে 28তম কনফারেন্স অফ পার্টি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর দুবাইতে। ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের উপরে 28তম কনফারেন্স হয়েছে দুবাই। এটাই ছিল 100টি প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর। আমি আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে এটা এক্সপোজ করলাম। অবশ্যই আমি চেষ্টা রেখেছি যাতে খুব কম ভুল ত্রুটি আসে আমাদের আনসার কিতে, সবাই এটাকে বিশ্বাস করাই যেতে পারে। আর তার সঙ্গে যদি কারোর কোনো প্রশ্নের উত্তর মনে হয় এটা নয় অন্য একটা হবে, তাহলে সে তার নিজস্ব যে স্ট্রং রেফারেন্স সেটা দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারে। সেক্ষেত্রে অন্যান্য যারা ভিউয়ার্সরা থাকবে তাদের অনেক সহযোগিতা হবে বিষয়টা। তো দেখা হচ্ছে পরের কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।